আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। তো আজকে আমরা মূলত একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে ইরানের ইসলামী বিপ্লব। বিপ্লব ইসলামী বিপ্লব। তো ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ, এবং আমরা জানি মধ্যপ্রাচ্যের এই দেশগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ হচ্ছে এদের ভিতরে প্রচুর পরিমাণে তেল সম্পদ রয়েছে, এবং সেই তেল সম্পদগুলোর উপরে বিশেষ করে পশ্চিমা বিশ্বের একটি কুনজর রয়েছে, এবং তারা শুরু থেকে চাইতো যে এই তেলগুলোকে তারা যেন খুব সহজেই পেতে পারে এবং খুব নামমাত্র মূল্যে তারা যেন এগুলো ইউজ করতে পারে। তো 1950 সালে মূলত ইরানের পরমাণু বিষয়ে হাতেখড়ি হয় যে দেশটির মাধ্যমে, সেটি হচ্ছে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তখন থেকে দেখা যাচ্ছিল যে ইরানের ভিতরে আধিপত্য বিস্তার করতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের পশ্চিমা বিশ্বগুলো। তো আমরা যদি দেখতে পারি, সেটি হচ্ছে ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ, এবং এই দেশের উত্তর দিকে রয়েছে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণ দিকে রয়েছে হচ্ছে পারস্য উপসাগর। এবং এই পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী অঞ্চলে যে একটি প্রণালী রয়েছে, যেটি ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করেছে, সেরকম একটি প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী। এবং এই হরমুজ প্রণালীর মাধ্যমে হচ্ছে পৃথিবীর প্রায় এই মধ্যপ্রাচ্যের প্রায় 40% তেল সরবরাহ হয়ে থাকে পশ্চিম বিভিন্ন দেশে। তো দেখা যাচ্ছিল যে এই ইরান পশ্চিমা বিশ্বের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, কারণ তেল ছাড়া তো তাদের চলে না। তো এই ইরানের বিভিন্ন তেল ক্ষেত্রগুলোর উপরে দেখা যাচ্ছিল যে সবচেয়ে বেশি নজর ছিল যে দুটি কোম্পানির। একটি হচ্ছে শেভরন, যেটি হচ্ছে ইউএসের কোম্পানি, এবং আরেকটি ছিল হচ্ছে বিপি বা ব্রিটিশ পেট্রোলিয়াম, যেটি হচ্ছে ইউকে বা মার্কিন যুক্তরাজ্যের। তো দেখা যাচ্ছিল যে তারা ইরানের বিভিন্ন তেল ক্ষেত্রগুলোর উপরে অবৈধ একটা ক্ষমতা নিত বা বিভিন্ন স্বার্থ হাসিল করত। তো সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী হয়ে আসেন 1951 সালে মোসাদ্দেক। তো এই মোসাদ্দেক কী করলেন, তিনি ইরানের জাতীয় তেল ক্ষেত্রগুলোকে জাতীয়করণ করা শুরু করলেন। তো এটা তো পশ্চিমা বিশ্বের কাছে খুবই একটি খারাপ বিষয়। তারা এই বিষয়টাকে আসলেও ভালোভাবে নিতে পারতো না, ভালোভাবে নেওয়ার কথাও না, কারণ ইরানের তেল ক্ষেত্রগুলোকে যখন জাতীয়করণ করা হচ্ছিল, তখন তারা এই পশ্চিমা বিশ্বগুলো সেখান থেকে অবৈধভাবে বা খুব নামমাত্র মূল্যে বা একদম ফ্রিতে তেল নিতে পারতো না। তো তারা বেশ সমস্যায় পড়ে গেল, এবং তারা চিন্তা করলো যে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। তো সেই ব্যবস্থার উত্থান হিসাবে তারা এই সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, এবং বিআইএস বা ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি বা ব্রিটিশের যে সামরিক এজেন্সি আছে, তারা দুইটা সংস্থা মিলে ইরানের মধ্যে একটি অপারেশন চালালো বা একটি অভ্যুত্থান ঘটালো। সেই অভ্যুত্থানের নাম হচ্ছে অপারেশন পিটি অ্যাজাক্স। সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন পিটি অ্যাজাক্স। অর্থাৎ এই 1953 সালে ইরানের মধ্যে একটি অভ্যুত্থান ঘটালো বা একটি অপারেশন চালিয়ে একটি অভ্যুত্থান ঘটালো, সেটির নাম হচ্ছে অপারেশন পিটি অ্যাজাক্স। তো সেই অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সময়ে একজনকে প্রধানমন্ত্রী করে ইরানের রাষ্ট্র ক্ষমতায় বসানো হলো। তার নাম হচ্ছে রেজা শাহ পাহলভি। এই রেজা শাহ পাহলভি ছিল হচ্ছে আমেরিকার মদতপুষ্ট গোলাম, বা আমেরিকার হচ্ছে একজন পাঁচহাটা গোলাম। তো এই রেজা শাহ পাহলভি যখন ক্ষমতায় আসলো, তখন তিনি মূলত ইরানের সাধারণ লোকজনকে নিপীড়ন নির্যাতন করে ইরানের তেল ক্ষেত্রগুলোকে অবৈধভাবে পশ্চিমা বিশ্বের হাতে তুলে দিতে শুরু করলো, এবং সেখান থেকে তেল বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে তারা পশ্চিমা বিশ্বের কাছে এই রেজা শাহ পাহলভি এই তেলগুলো বা বিভিন্ন সম্পদগুলোকে হস্তান্তর করা শুরু করলো। এবার ইরানের মধ্য থেকেই ইরানের সম্পদগুলোকে অন্য দেশের সম্পদে পরিণত করলো। তো সে সময়ে দেখা যাচ্ছিল যে ইরানের সাধারণ লোকজন বেশ ক্ষিপ্ত হলো, এবং এই ক্ষিপ্ত হওয়ার ফলে দেখা যাচ্ছিল যে ইরান এবং ইরানের বাইরের বিভিন্ন স্থানে ইরানের শত্রু তৈরি হলো, এই রেজা শাহ পাহলভির শত্রু তৈরি হলো। তো দেখা যাচ্ছিল সে সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রর এই সিআইএ
অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এবং মোসাদ অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মিলিত হয়ে একটি পুলিশ বাহিনী গঠিত করলো বা একটি অবৈধ পুলিশ বাহিনী গঠন করা হলো, যে এই পুলিশ বাহিনীর নাম হচ্ছে শাবাক। এই শাবাক কী করলো? এই শাবাক হচ্ছে তৎকালীন সময় ইরানের মধ্যে যারা সাধারণ মানুষ যারা এই রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে কথা বলতো বা তাদের এই অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে ধরে ধরে তাদেরকে নির্যাতন নিপীড়ন করতো আর কি। তো সে সময় দেখা যাচ্ছিল যে ইরানের মধ্যে এবং ইরানের বাইরের বিভিন্ন দেশগুলোতে দেখা যাচ্ছিল যে প্রচুর পরিমাণে ইরানের এই রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে মানে শক্তি তৈরি হলো, সাধারণ মানুষ ক্ষিপ্ত হলো। তো তাদেরকে প্রতিরোধ করার জন্য এই রেজা শাহ পাহলভী মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের মানে উপদেশ অনুসারে তিনি হচ্ছে প্রচুর পরিমাণে অস্ত্র কিনতে শুরু করলেন, মানে তেল বিক্রি করে অস্ত্র কেনা শুরু করলেন। ইরানের এই যে বিশাল একটা অর্থের শ্রাদ্ধ বা অর্থের ক্ষতি করলেন, ক্ষতি করার মাধ্যমে তিনি হচ্ছে সাধারণ মানুষকেই আবার কিন্তু সেই মানে অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করা শুরু করলেন, তাদেরকে নির্যাতন করা শুরু করলেন। তো সে সময় ইরানের দেখা যাচ্ছিল যে ম্যাক্সিমাম মানুষ এই রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে ক্ষিপ্ত হয় এবং তৎকালীন ইমাম খোমেনির নেতৃত্বে 1979 সালে দেখা যাচ্ছিল যে মোটামুটি সব লোকজন একত্রিত হয় ইমাম খোমেনির নেতৃত্বে, যেটাকে যিনি হচ্ছেন ইরানের বর্তমানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তো ওনার নেতৃত্বে একটি আন্দোলন গড়ে ওঠে এবং একটি দুর্বার আন্দোলনের মাধ্যমে 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব সংগঠিত হয় এবং সে সময় রেজা শাহ পাহলভী ইরান থেকে মানে বিতাড়িত হয় এবং ইরানের ক্ষমতা থেকে তাকে বিতাড়িত করা হয় এবং ইরানের যাবতীয় ক্ষমতাগুলো একদম মানে নিজেদের মধ্যে নিয়ে আসা হয় এবং সে সময় থেকে এখনও পর্যন্ত ইমাম খোমেনি মোটামুটি বেশ ভালো দায়িত্ব পালন করে আসছেন, যাকে বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে আখ্যা দেওয়া হয় আর কি। তো এটা ছিল এই 1979 সালে ইরানের যে ইসলামিক একটি বিপ্লব ঘটেছিল, সেটাকে আমরা মূলত বলি হচ্ছে ইসলামী বিপ্লব বা ইরানের ইসলামী বিপ্লব। তো এই ছিল আজকের ভিডিও। কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।